এইমাত্র প্রধানমন্ত্রীর দায়িত্ব তুলে নিলেন ডক্টর ইউনূস। তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়কের অধীনে প্রধানমন্ত্রী হিসেবে এই কয়দিন থাকবেন বলে তিনি জানিয়েছেন এবং রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়েছেন। দর্শক, এখন থেকে সরকার ডক্টর ইউনূস তিনি শিক্ষার্থীদের প্রস্তাব মেনে নিয়েছেন। তিনি বলেছেন শিক্ষার্থীরা এত ত্যাগ স্বীকার করেছে, তাদের প্রস্তাব ফেলতে পারে না, তাই বলে তিনি জানান দিয়েছেন। দর্শক, এইমাত্র বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলোতে যেটা এসেছে সেটা আপনাদের কপি করে পড়ে শোনাবো যে প্রথম সরকার হিসেবে বা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে তিনি কী দায়িত্ব নিতে চাচ্ছেন এবং তিনি কেনই বা রাজি হলেন। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সেই প্রস্তাবে সাড়া দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। এ বিষয়ে বিবিসিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে শিক্ষার্থীরা এত ত্যাগ করেছে, এত কষ্ট স্বীকার করেছে, তারা যখন এই কঠিন সময়ে আমাকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে, তাহলে আমি কিভাবে তা প্রত্যাখ্যান করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার বিক্ষোভ। এই বিক্ষোভের মুখে গতকাল সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে পলায়ন করেছেন। এরপর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি নিয়ে গতকাল বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শিহাবুদ্দিন। পরে বঙ্গভবন থেকে সংবাদ পাঠানো হয়। সেই সংবাদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় সংবাদ ভেঙে দেওয়া হয়েছে এবং অতি তাড়াতাড়ি সরকার গঠন করা হবে। এরপর ভোররাতে এক ভিডিও বার্তাতে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখার ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র ভাইরা এবং তাদের অন্যতম সমন্বয়ক নাহিদ হাসান। সেখানে নাহিদ বলেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউনূসকে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। ডক্টর ইউনূসের সঙ্গে তাদের কথা হয়েছে, তিনি ছাত্রদের জনতার আহ্বানে দেশ রক্ষা করতে গুরু দায়িত্ব নিতে সম্মতি হয়েছে। মানে যে দায়িত্ব তিনাকে দেওয়া হচ্ছিল, সেই দায়িত্ব তিনি কাঁধে নিচ্ছেন। নাহিদ ইসলাম আরও বলেন, তারা সকালের মধ্যেই এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চান। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে ফ্রান্সের প্যারিসে আছেন। তিনি শীঘ্রই ঢাকা ফিরবেন বলে ইউনূসের সেন্টারি নির্বাহী পরিচালক লামিয়া মুর্শেদ এসব কথা বলেছেন। দর্শক, দেখলেন তিনি কিন্তু শুরুতেই এটা প্রত্যাখ্যান করেছিল, কিন্তু আজ তিনি সেটা মেনে নিচ্ছেন বা তিনি সেই গুরু দায়িত্বটা নিতে রাজি হয়েছেন। পাশাপাশি বিকালে যেটা আমরা দেখতে পেরেছি, বাংলাদেশের সবথেকে বড় ভিকটিম, বড় শত্রু বলতে পারেন বর্তমান সময়ে জুনায়েদ আহমেদ পলক, আইসিটি প্রতিমন্ত্রী, যার নীলাখেলায় বা যার জন্যই বাংলাদেশের নেট বন্ধ ছিল দিনের পর দিন, সেই বান্দা কিন্তু পলাইতে গিয়েছিল, কিন্তু পলাতে পারেনি, সেনাবাহিনী তাকে আটক করেছে। পাশাপাশি আমরা দেখেছি আরেকজন মন্ত্রী হাসান মাহমুদ সাহেব, তিনিও কিন্তু পালাতে গিয়ে ধরা পড়েছেন। পাশাপাশি ডিবি হারুনও পালিয়েছে। মানে দেশে কেউ নেই। দর্শক, দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক সাবেক প্রতিমন্ত্রী পলক। এখন যে যেখানে আছে সবাই কিন্তু পালানোর চেষ্টা করতেছে। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের জানাবেন। দর্শক, ছোট্ট করে একটা কথা বলি, যেহেতু ছোট মুখে বড় কথা মানে না। দেশে যারা সংখ্যালঘু আছে বা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাইরের যত ধর্মাবলম্বীরা আছে, তাদের উপর আপনারা কোনোভাবেই অত্যাচার করবেন। দর্শক, অন্যদিকে নাকে কান্নার মতো অবস্থা আমাদের বাংলাদেশের পুলিশ অফিসারদের। তারা এখন মাপ চেয়ে কুল পাচ্ছে না। তারা বলছে, আমরা পুলিশ, আমাদের বিশ্বাস করুন, আমরা আপনাদের শত্রু না। এক কথা স্বার্থহীনভাবে বলতে চাই, কিছু পুলিশ কর্মকর্তারা ব্যক্তিগত লোভ, দলকানা কর্মকাণ্ড, ইউনিফর্ম গায়ে জড়িয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কারণে মানুষের মধ্যে ক্ষোভ সঞ্চিত হয়েছে। এই প্রলোভ
ক্ষোভের শিকার হচ্ছে নিরপরাধ ও সাধারণ পুলিশ সদস্যরা। এখন সময় খারাপ দেখে সুযোগ বুঝে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সটকে পড়েছেন। তারা বিপদের মুখে রেখে গেছেন অসহায় ও নিরপরাধ পুলিশ সদস্যদের। দুর্ভাগ্যজনকভাবে তারা আজ মানুষের আক্রোশের শিকার হচ্ছেন এবং হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। বাংলাদেশের পুলিশের এমন পরিণতির জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এটি সবার কাম্য। সাধারণ মানুষের কাছে আমাদের আকুল আবেদন, একজন পুলিশ বলছেন, কিছু মানুষের অন্যায় কাজের শাস্তি দয়া করে পুলিশ বাহিনীকে দেবেন না। যারা অপরাধ করেছে তারা শাস্তি পাক, কিন্তু নিরপরাধ মানুষগুলোকে শাস্তি দেওয়া, হত্যা করা আরেকটি অন্যায়। বাংলাদেশে যে সরকার আসুক না কেন, তার জন্যই আইন শৃঙ্খলা রক্ষা করাটা অন্যতম চ্যালেঞ্জ। আপনি পুলিশকে করেন কিংবা নাই করেন, পছন্দ আপনার পুলিশ লাগবেই। আজ রাস্তায় ট্রাফিক পুলিশ নেই, গুরুত্বপূর্ণ অফিস, আদালত চত্বর, ব্যাংক, বিমা অফিসের কাছে, এমনকি অনেক থানাতেও পুলিশ নেই। এই অবস্থায় থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হবে। সেই সুযোগ বিভিন্ন মহল কাজে লাগানোর চিন্তা করতে পারে। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে লুটপাটের খবর পাওয়া যাচ্ছে। যেহেতু মাঠে পুলিশ নেই, সেহেতু যেখানে পারছে সে সেখানে লুট করছে। আমরা বিদেশে দেখছি মানুষ যে কোনো জরুরি প্রয়োজনে আগে পুলিশ ডাকে, বাংলাদেশেও তাই। 39-এর মাধ্যমে আমরা প্রতিদিন কয়েক লক্ষ মানুষের ফোনে সাড়া দিয়ে। আমরা জানি পুলিশের সেবায় মান নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু তাই বলে পুলিশের ভিন্ন স্থাপনা ধ্বংস, নিরপরাধ পুলিশ হত্যা করে ঝুলিয়ে রেখে পুলিশ সদস্যদের মনোবলকে দুর্বল করে দেওয়ার কারণে প্রলোভে মানুষের জরুরি এই সেবা ব্যাহত হবে। তো দর্শক, দেখছেন পুলিশরাও কিন্তু এখন ক্ষমা চেয়ে কুল পাচ্ছে না। যেসব পুলিশ কয়েকদিন আগে আবু সাইদের মতো লোককে মেরে ফেলেছে, তারাও কিন্তু আজ বাংলাদেশ থেকে পালানোর জন্য চেষ্টা করতেছে। তো দর্শক, ভালো থাকুন, পছন্দ আপনার পুলিশ লাগবেই। আজ রাস্তায় ট্রাফিক পুলিশ নেই, গুরুত্বপূর্ণ অফিস, আদালত চত্বর, ব্যাংক, বিমা অফিসের কাছে, এমনকি অনেক থানাতেও পুলিশ নেই। এই অবস্থায় থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হবে। সেই সুযোগ বিভিন্ন মহল কাজে লাগানোর চিন্তা করতে পারে। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে লুটপাটের খবর পাওয়া যাচ্ছে। যেহেতু মাঠে পুলিশ নেই, সেহেতু যেখানে পারছে সে সেখানে লুট করছে। আমরা বিদেশে দেখছি মানুষ যে কোনো জরুরি প্রয়োজনে আগে পুলিশ ডাকে, বাংলাদেশেও তাই। 39-এর মাধ্যমে আমরা প্রতিদিন কয়েক লক্ষ মানুষের ফোনে সাড়া দিয়ে। আমরা জানি পুলিশের সেবায় মান নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু তাই বলে পুলিশের ভিন্ন স্থাপনা ধ্বংস, নিরপরাধ পুলিশ হত্যা করে ঝুলিয়ে রেখে পুলিশ সদস্যদের মনোবলকে দুর্বল করে দেওয়ার কারণে প্রলোভে মানুষের জরুরি এই সেবা ব্যাহত হবে। তো দর্শক, দেখছেন পুলিশরাও কিন্তু এখন ক্ষমা চেয়ে কুল পাচ্ছে না। যেসব পুলিশ কয়েকদিন আগে আবু সাইদের মতো লোককে মেরে ফেলেছে, তারাও কিন্তু আজ বাংলাদেশ থেকে পালানোর জন্য চেষ্টা করতেছে। তো দর্শক, ভালো থাকুন।